হ্যালো কমার্সের বাচ্চারা, কি অবস্থা সবার? আশা করি তোমরা সবাই ভালো আছো এবং কনফিডেন্ট আছো, বিকজ এই তো সকাল হলেই তোমাদের পরীক্ষা। তো শেষ মুহূর্তে, একদম পরীক্ষার আগ মুহূর্তে তোমাদেরকে ফাইনাল টাচ দেওয়ার জন্য আমি চলে আসছি। সো আই গেস সবকিছু ওকে আছে, সাউন্ড ঠিক আছে, দেখা যাচ্ছে। তো তোমরা একটু সবাই দ্রুত ক্লাসে জয়েন করে ফেলো এবং বন্ধুদেরকে মেনশন করে দাও। হ্যাঁ, ক্লাসটা শেয়ার করে দাও, সো যেন তোমার বন্ধুরা সবাই জয়েন করতে পারে। ঠিক আছে, ওকে। সো আজকে তোমরা দেখতে পাচ্ছ যে তোমাদের যেহেতু কি অ্যাকাউন্টিং, বাংলা, ইংরেজি সবকিছু একটা ফাইনাল টাচ দেওয়া হয়েছে। সো এখন হচ্ছে যে কি ম্যানেজমেন্টের একটা ফাইনাল টাচ দেওয়া হবে। সো আজকে ক্লাসটা বেশি তোমাদেরকে প্রেসার দেব না। হ্যাঁ, ভুগি ঝুঁকি কোনো কিছু থাকবে না, জাস্ট টু দা পয়েন্টে। এই জন্য আমি একদম টু দা পয়েন্টে কোয়েশ্চেনের এখানে চলে আসছি। ঠিক আছে, সো কোয়েশ্চেন সলভে চলে যাব। তো তোমরা একটু সবাই দ্রুত জয়েন হয়ে যাও, ঠিক আছে? তো আমি অল্প কয়েক সেকেন্ড সময় নিব, কারণ তোমাদের এখন প্রতি সেকেন্ডেরও অনেক 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 বেশি মূল্য। আর যেটা বলি যে তোমরা ভাইয়া মানে যা পড়ে ফেলছো, জাস্ট কনফিডেন্ট থাকো, ভয় পেও না। ঠিক আছে, কারণ তুমি যদি নিজের প্রতি নিজে বিশ্বাস না রাখো, তাহলে হচ্ছে যে ওরা কেন বিশ্বাস রাখবে, তাই না? তো সবাই একটু দ্রুত জয়েন করো, ঠিক আছে? ওকে, হ্যাঁ, একটু দ্রুত জয়েন করে ফেলি। সবাই জয়েন হতে হতে আমরা কোয়েশ্চেন সলভ করে দেই, শুরু করি নাকি? কারণ এখন তোমাদের আসলে আমি সময় নষ্ট করতে আসলে চাচ্ছি না। ঠিক আছে, যেন আমরা প্রতিটা মিনিট প্রতিটা সেকেন্ড কাজে লাগাতে পারি। তোমরা সবাই রিকোয়েস্ট করছিলে, হ্যাঁ, স্পেশালি হচ্ছে যে কি আমাদের পেইড ব্যাচের যারা স্টুডেন্ট ছিল, তোমরা বলতেছিল যে ভাইয়া একদম শেষ মুহূর্তে হচ্ছে যে কি ম্যানেজমেন্টের যদি একটা ক্লাস নিতেন, তাহলে এটা হচ্ছে কি ভালো হতো। সো এই জন্যই আসলে ক্লাসটা নেওয়া। ঠিক আছে, সো তোমরা একটু দ্রুত জয়েন করে ফেলো ভাইয়া। ওকে, অলরেডি অনেকে জয়েন করে ফেলছো। হ্যাঁ, তো আমরা সলভ করা শুরু করে দিই। ওকে, বলছো ভাইয়া তাড়াতাড়ি করবেন। হ্যাঁ, আমি তাড়াতাড়ি করব। ওকে, সো ফার্স্ট অফ অল আমরা যে কোশ্চেনটা দেখতে পাচ্ছি, হ্যাঁ, সো একাধিক বিকল্প থেকে সর্বোত্তম বিকল্পটি বেছে নেওয়াকে কি বলে? এবং তোমরা আনসার করতে থাকো। সো আমরা জানি যে কি একাধিক বিকল্প থেকে সর্বোত্তম বিকল্প বেছে নেওয়া, যে আমাদের অনেকগুলো অপশন থাকলে অপশন থেকে আমরা যখন কোনো কিছু বেছে নেই, হ্যাঁ, সো তখন আমরা এটাকে কি বলি ভাই? এটাকে আমরা সিদ্ধান্ত গ্রহণ বলি। কি বলি ভাই? সিদ্ধান্ত গ্রহণ। ক্লিয়ার? ওকে, ক্লিয়ার, আই গেস এটা তোমরা বুঝতে পারছো। এরপরে হচ্ছে কি তোমরা 2 নম্বর প্রশ্নটা আনসারটা করে ফেলো। ফ্লাইওভার নির্মাণ কোন ধরনের পরিকল্পনার উদাহরণ? ঠিক আছে, বিধি পরিকল্পনা, হ্যাঁ, প্রোগ্রাম পরিকল্পনা, পদ্ধতি, প্রকল্প। ঠিক আছে, এটা একটু আনসার করে ফেলো। এবং এটা মনে রাখবা যে কোশ্চেন কিন্তু আহামরি খুব বেশি কঠিন হয় না। তোমরা অলরেডি রাবি এক্সাম দিছো, ঢাবি এক্সাম দিছিলা, আবার দিবা। হ্যাঁ, সো তোমরা কোশ্চেন দেখছো অলরেডি যে কেমন হয়। সো তোমাদের এখন যেটা উচিত সেটা হচ্ছে কি জাস্ট কনফিডেন্ট থাকা। হ্যাঁ, ভয় পাওয়া যাবে না, যা হইছে হয়ে গেছে। সো ফ্লাইওভার নির্মাণ কোন ধরনের পরিকল্পনা উদাহরণ দেয়? হচ্ছে কি প্রকল্প। মানে আমরা জানি যে কাজটা কি করা যায়, একটা নির্দিষ্ট উদ্দেশ্যে করা হয়, এই এবং ওই কাজটা কি করা যায় না আবার পুনরায় ব্যবহার করা যায় না, ওই পরিকল্পনাটাকে, সেটাকে আমরা একার্থক পরিকল্পনা বলি। একার্থক পরিকল্পনার মধ্যে 2টা প্যাটার্ন আছে। কি ভাই একার্থক? আমি জাস্ট একটু বলে দিই, এটা এই জায়গা থেকে কোশ্চেন আসে, তো যে জায়গা থেকে কোশ্চেন আসে ওইটা একটু আমি ডিটেলস বলবো। হ্যাঁ, আর বাকিগুলো বলবো না, ঠিক আছে, ব্যাখ্যাতেও যাব না। একার্থকে কি থাকে? একটা হচ্ছে যে কর্মসূচি, কর্মসূচি, আরেকটা হচ্ছে যে কি প্রকল্প। ঠিক আছে, তো কর্মসূচি হচ্ছে যে কি কোন বিশেষ উদ্দেশ্য অর্জনের জন্য বড় যে কাজটা বা পরিকল্পনা করা হয়, বড় পরিকল্পনাকে কর্মসূচি বলে। আর কর্মসূচি মানে বড় পরিকল্পনাকে বাস্তবায়নের জন্য ছোট ছোট যে কাজগুলো করা হয় বা পরিকল্পনাটা করা হয়, সেটাকে প্রকল্প বলা হয়। তাহলে আমার একার্থকের মধ্যে এই 2টা আছে। কি কি ভাই? হচ্ছে কর্মসূচি আর প্রকল্প। তোমার এখান থেকে এমসিকিউ আসতে পারে যে কর্মসূচি কোন ধরনের পরিকল্পনা অন্তর্ভুক্ত। ঠিক আছে, তাহলে একার্থকের অন্তর্ভুক্ত। ক্লিয়ার? ওকে, ওকে। এক্স কোম্পানি বর্তমানে তীব্র প্রতিযোগিতা, হ্যাঁ, এক্স কোম্পানি বর্তমানে তীব্র প্রতিযোগিতা বাজারে, হ্যাঁ, কি প্রবৃদ্ধি অর্জনের লক্ষ্যে আগামী 5 বছরে পণ্য লাইনের নতুন কোম্পানির পরিকল্পনাটি কোন ধরনের পরিকল্পনা হবে? জাস্ট দ্রুত আনসার করবা, ঠিক আছে?
ওকে, সবাই একটু দ্রুত দ্রুত, সবাই কি করবা, একটু দ্রুত আনসার করে ফেলবা। ক্লিয়ার? ওকে, সো তোমরা একটু ভাই ক্লাসটা একটু শেয়ার করে দাও, হ্যাঁ, তোমার বন্ধুরাও যেন হচ্ছে যারা এখনো ইনফর্মড হয় নাই তারা যেন ক্লাসটাতে জয়েন করতে পারে, ঠিক আছে? লাস্ট মোমেন্টে আল্লাহ ভরসা, ঠিক আছে? সো তোমরা একটু কি করো, বন্ধুদেরকে মেনশন করে দাও, ওরাও জয়েন হোক, আর তোমরাও হচ্ছে কি করো, জয়েন হয়ে, ওকে? সো তোমরা একটু, আমি একটু আমার আইডিতে শেয়ার দিয়ে দিচ্ছি, ঠিক আছে? সো তোমরা একটু তোমাদের আইডিতে শেয়ার দিয়ে দিও। ওকে, সো যেখানে ছিলাম সেটা হচ্ছে যে কি ভাই, যে এক্স কোম্পানি বর্তমানে তীব্র প্রতিযোগিতার বাজারে প্রবৃদ্ধি অর্জনের লক্ষ্যে আগামী 5 বছরের মধ্যে পণ্য লাইনে যদি কোনো পরিকল্পনা নিয়ে আসে, এটাকে আমরা কি ধরনের পরিকল্পনা বলবো? সো আমরা যখন ডেফিনেশন পড়ছিলাম, পরিকল্পনার ডেফিনেশন, সো ওখানে আমরা পড়ছিলাম যে তীব্র প্রতিযোগিতার বাজারে, হ্যাঁ, যদি প্রতিযোগিতার সাথে টিকে থাকতে কোন ধরনের পরিকল্পনা করে, সেটাকে আমরা বলি কৌশলগত পরিকল্পনা বা স্ট্র্যাটেজিক, ঠিক আছে? স্ট্র্যাটেজিক, ক্লিয়ার? স্ট্র্যাটেজিক পরিকল্পনা, ক্লিয়ার? সো এটা একটু সবাই মনে রাখবা। ওকে, ক্লিয়ার? ওকে, এবার বলো, নির্দিষ্ট লক্ষ্য অর্জনের জন্য, হ্যাঁ, নির্দিষ্ট লক্ষ্য অর্জনের জন্য বা উদ্দেশ্য অর্জনের জন্য কোন ধরনের পরিকল্পনা গ্রহণ করা হয়? নির্দিষ্ট উদ্দেশ্য, দ্যাট মিনস কি, নির্দিষ্ট উদ্দেশ্য বলতে বোঝাচ্ছে যে তুমি এই পরিকল্পনাটা জাস্ট একটা কাজের জন্য ব্যবহার করতে পারবে, পরবর্তীতে অন্য কোনো কাজে তুমি এটা বাস্তবায়ন করতে পারবে না। ওই ক্ষেত্রে আমরা কি বলি, যখন কোন পরিকল্পনাকে আমরা কি করতে পারি, শুধু একটা মাত্র কাজে বা নির্দিষ্ট কাজের জন্য ব্যবহার করতে পারি, সেটাকে আমরা বলি কি, একার্থক পরিকল্পনা। স্থায়ী পরিকল্পনা তো জানোই, যেটা কি, যেটা হচ্ছে কি, মানে আমরা বারবার ব্যবহার করতে পারি, হ্যাঁ, একাধিকবার ব্যবহার করতে পারি, ক্লিয়ার? ওকে, এবার আসো, বলো, একটি আদর্শ পরিকল্পনা থেকে নিচে কোন সুবিধাটি পাওয়া যায়? একটি আদর্শ পরিকল্পনা থেকে নিচে কোন সুবিধাটি পাওয়া যায়? সো একটি আদর্শ পরিকল্পনা থেকে কি পেতে পারি? আমরা জানি যে কি, আমাদের যে ব্যবস্থাপনার যেই কার্যাবলীগুলা, ওগুলো হচ্ছে কি পোস্ট এমসিসি, তাই না? পোস্ট এমসিসি, প্ল্যানিং, হ্যাঁ, অর্গানাইজিং, স্টাফিং, ডিরেক্টিং, মোটিভেটিং, কোঅর্ডিনেটিং, কন্ট্রোলিং। সো এই কাজগুলো থাকলে ওইটা কি হবে, সুন্দর একটা পরিকল্পনা হবে। সো আমরা কি এখান থেকে নিয়ন্ত্রণের সুবিধা পাবো, সুষ্ঠু ব্যবস্থাপনা মানে ম্যানেজমেন্ট থাকবে, সঠিক পথ নির্দেশনা, ডিরেকশন থাকবে। সো আমরা কি একটি আদর্শ পরিকল্পনায় এই সবগুলো সুবিধা পাবো। সো এখানে আনসার হবে কি, ঘ, মানে কি সবগুলা। তাহলে আমরা কি এই সব কার্যাবলী যেখানে আমরা পাবো, এটা হচ্ছে কি একটা আদর্শ কি, মানে হচ্ছে কি পরিকল্পনা, ক্লিয়ার? ওকে, সো তোমাদের ফ্রেন্ডরা এখনো হচ্ছে কি জয়েন করে নাই, বুঝছো? সো তাদেরকে একটু কাইন্ডলি তোমরা মেনশন দিয়ে দাও, কারণ অনেকেই হচ্ছে যে কি পরে বলবে যে ভাইয়া ক্লাস তো করি নাই, এবং এটা যেহেতু তোমাদের রিকোয়েস্টে, হ্যাঁ, প্ল্যান তো ছিল না, তোমরা পেজে অনেকেই নক দিছো, সো দ্যাটস ওয়াই আমি ডিসাইড করলাম যে না, শেষমেশ, হ্যাঁ, আমাদের ভাই বোনদের হচ্ছে কি যে একটা চাওয়া, এটা পূরণ করে দেই, ঠিক আছে? অলরেডি তোমাদের সাথে তো আমার কথা হয়েছিল যে ম্যানেজমেন্ট ক্লাস মানে নেওয়া লাগবে না বা নিব না, বাট তোমরা অনেকেই আবার রিকোয়েস্ট করছো, সো আমি কারো কথাই ফেলতে পারি না, সো আমি কাউকে আসলে ফিরিয়ে দিতে চাই না, দ্যাটস ওয়াই ক্লাসটা নিচ্ছি। তো তোমরা একটু তোমার বন্ধুরা যারা নাই তাদেরকে একটু মেনশন করে দাও, ঠিক আছে? এবং একটু শেয়ার দিয়ে দাও, তাহলে হয়তো তোমার আইডিতে দেখে সে হচ্ছে কি করবে, ক্লাসটাতে জয়েন করবে, ঠিক আছে? ওকে, নিচের কোনটি স্থায়ী পরিকল্পনা নয়? সো কোনটি নয় বলো? নীতি, পদ্ধতি, প্রক্রিয়া, প্রকল্প। সো আমরা জানি যে স্থায়ী পরিকল্পনার ক্ষেত্রে আমরা কি নিপার কৌশল ব্যবহার করি, তাই না? নিপার কৌশল, এই সবগুলো হচ্ছে কি, এগুলো হচ্ছে কি নীতি, পদ্ধতি, প্রক্রিয়া, এগুলো হচ্ছে আমার স্থায়ী পরিকল্পনার অংশ। আর একটু আগে বলছিলাম যে প্রকল্প
আর হচ্ছে কি প্লাস কর্মসূচি, কি ভাই কর্মসূচি, এই দুইটা হচ্ছে আমার কি একার্থকে। একার্থকে আরো একটা ইম্পর্টেন্ট মানে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে একার্থকে কি আছে, আর একটা বাজেট আছে। বাজেট, বাজেট কি একার্থক পরিকল্পনা, মানে আমরা ধরো যে 25 সালের জন্য যে বাজেটটা করি, সরকার বলে না যে 25 সালের বাজেট বা 26 সালের বাজেট, হ্যাঁ এই বাজেটটা কি করি জাস্ট এই বছরের জন্য, পরবর্তী বছরেই তুমি এই একই বাজেট ব্যবহার করতে পারবে না। সো দ্যাটস ওয়াই এটা একার্থক। ক্লিয়ার? ওকে, আচ্ছা এখন আমি একদম ডিটেইলস ব্যাখ্যা আসলে যাইতে চাইতেছি না, ঠিক আছে? ওকে, বাংলাদেশের সমবায় সমিতিগুলো কোন মন্ত্রণালয়ের অধীন, এটা ভাই অনেক বেশি ইম্পর্টেন্ট, বুঝছো? এটা নিয়ে কোশ্চেন আসে। আর এখন যেহেতু ইউসুফ সরকার ইয়াতে আছে, সো ওই ক্ষেত্রে তোমার এনজিও রিলেটেড কোশ্চেন গুলো আসতে পারে, ঠিক আছে? গ্রামীণ ব্যাংক রিলেটেড কোশ্চেন আসতে পারে। সো এগুলো একটু দেখবা। সো হচ্ছে কি বাংলাদেশের সমবায় সমিতিগুলো কোন মন্ত্রণালয়ের অধীন বলো তো, এটা বলো, বলো সবাই, দ্রুত দ্রুত দ্রুত। ওকে, সবাই একটু দ্রুত আনসার করবা যে কি বলছে। লোকাল গভর্নমেন্ট কি রুরাল ডেভেলপমেন্ট, কমার্স, প্ল্যানিং, ফাইন্যান্স, হ্যাঁ সো কোনটার আন্ডারে কি হয় এটা তুমি একটু দ্রুত আনসার করো। সো এটাকে সংক্ষেপে সংক্ষেপে এটাকে এলজিআরডি বলে, ঠিক আছে? এলজিআরডি অনেক সময় দেখব বা যে ফুল ফর্ম নাও থাকতে পারে, সো ওই ক্ষেত্রে হচ্ছে কি তোমার এভাবে হইতে পারে। ক্লিয়ার? ওকে, হ্যাঁ 7 ক এক্স্যাক্টলি। সো 7 এর আনসার হচ্ছে কি লোকাল গভর্নমেন্ট রুরাল ডেভেলপমেন্ট, ঠিক আছে? আচ্ছা, সমবায় সমিতির ন্যূনতম সদস্য সংখ্যা কত? 8 নাম্বারটা আনসার করো দেখি তো, 8 নাম্বারটা আনসার করো। সমবায় সমিতির ন্যূনতম সদস্য সংখ্যা কত? সো সমবায় সমিতির ক্ষেত্রে আমরা যেটা জানি সেটা হচ্ছে যে কি, যখন আমরা সমবায় সমিতি বলতে, হ্যাঁ দেখো এখানে কিন্তু আমরা সমবায় সমিতি অনেকগুলো ক্যাটাগরি জানি, যে হচ্ছে কি প্রাথমিক সমবায় সমিতি, কেন্দ্রীয় সমবায় সমিতি, জাতীয় সমবায় সমিতি, এই টাইপের আমরা কিছু ক্যাটাগরিজ জানি। তো তোমার এখানে কোনো ক্যাটাগরি বলা নাই। তো যখন কোনো ক্যাটাগরি বলা থাকে না, তখন সমবায় সমিতি বলতে বেসিক্যালি প্রাথমিক সমবায় সমিতিকে বুঝায়। কি বুঝায়? প্রাথমিক সমবায় সমিতিকে বুঝায়। সো প্রাথমিক সমবায় সমিতির ক্ষেত্রে আমার হচ্ছে কি এখন আগে 10 জন ছিল, আগে 10 জন ছিল, বর্তমানে হচ্ছে কি 20 জন ব্যক্তি সদস্য থাকা লাগে। কি লাগে? ব্যক্তি সদস্য, মানে অন্য কোনো প্রতিষ্ঠান না। হ্যাঁ এখন প্রাথমিক আছে, আরেকটা আছে কি ভাই কেন্দ্রীয়। কেন্দ্রীয়তে কতজন সদস্য থাকা লাগে বলো তো ভাইয়া? কেন্দ্রীয়তে কতজন সদস্য থাকা লাগে? কেন্দ্রীয়তে কি লাগে বলো? কেন্দ্রীয়তে কি লাগে? কেন্দ্রীয়তে কি লাগে আর হচ্ছে কি জাতীয়তে কি লাগে এটা বলো দেখি, এটা বলো। আরো একটা আছে খুব সম্ভবত, এটা হচ্ছে কি মিশ্র। মিশ্র, ওকে। একটু তোমরা এই সমবায় সমিতির সদস্য সংখ্যার এটা বলে ফেলো, কারণ এখান থেকে কিন্তু প্রশ্ন আসে। তো এটা তোমরা পারো কিনা আদৌ, এটা তোমাদের অবশ্যই জানা লাগবে, ঠিক আছে? ওকে, দ্রুত আনসার করো। তো তোমরা কিভাবে আনসার করবা? ধরো যে প্রা দিয়ে প্রাথমিককে বুঝায়, যা দিয়ে জাতীয়, হ্যাঁ কে দিয়ে কেন্দ্রীয়, মি দিয়ে মিশ্র, এভাবে তোমরা আনসার করো, ঠিক আছে? একটু দ্রুত আনসার করবা। ওকে, একজন আনসার করছে 10 জন, কোনটাতে? ওকে 10 জন। হ্যাঁ দেখো কেন্দ্রীয় ক্ষেত্রে কি হয় ভাই, 10টা প্রাথমিক সমবায় সমিতি লাগে। কি লাগে? 10টা প্রাথমিক সমবায়। দেখো একমাত্র প্রাথমিকে শুধু ব্যক্তি সদস্য, বাকিগুলোতে প্রতিষ্ঠান। মানে দেখো এখানে লাগে কি 10টা প্রাথমিক সদস্য মিনিমাম কেন্দ্রীয় হইতে, আবার 10টা কেন্দ্রীয় লাগে, 10টা কেন্দ্রীয় লাগে আমার জাতীয় হইতে, ঠিক আছে? আর মিশ্রতে বেসিক্যালি যেটা থাকে অনেক জায়গায় উল্লেখ নাই, 12 জন
12 জন লাগে হচ্ছে ব্যক্তি, হ্যাঁ ব্যক্তি, আর হচ্ছে কি মিক্স মানে তো মিক্স থাকবে, মানে ব্যক্তিও থাকবে প্রতিষ্ঠান থাকবে। সো মিনিমাম 12 জন হইতে হবে আমার কি ব্যক্তি, আর বাকিগুলা ইয়া হইতে পারে, ঠিক আছে, মানে প্রতিষ্ঠান হইতে পারে। প্রতিষ্ঠান বলতে ধর যে প্রাথমিক সমবায় সমিতি থাকতে পারে বা অন্য সমবায় সমিতি থাকতে পারে। ওকে, আচ্ছা, রাশেদুল বলতেছে ভাইয়া পিডিএফটা দিয়ে না, অবশ্যই অবশ্যই ক্লাস শেষে দিয়ে দিব। ওকে, পৃথিবীর প্রথম সমবায় সমিতি কোনটা ভাই? এটা তো রসডেল সমবায় সমিতি, এটা তোমরা জানো। কোম্পানি আইন সর্বপ্রথম কোথায় এবং কবে পাশ হয় এইটাও তোমরা সবাই জানো। তো এটা আমি ব্যাখ্যা করব না, এটা আমি আনসার বলে দেই বা সময় নিব না এটাতে। সো এটা হচ্ছে কি 1844 সালে, হ্যাঁ, ইংল্যান্ডে বা হচ্ছে কি যুক্তরাজ্যে, হ্যাঁ, আমাদের হচ্ছে কি কোম্পানি আইন চালু হয়। কিন্তু বর্তমানে বাংলাদেশে কত সালের কোম্পানি আইন প্রচলিত বলতো? 1994 সালে, ঠিক আছে, এটা মনে রাখো, 1994 সালে কোম্পানি আইন পরিচালিত হয় আর কি, ঠিক আছে, বাংলাদেশে। ওকে, আচ্ছা, গ্রামীণ ব্যাংক কত সালে হচ্ছে প্রতিষ্ঠিত হয়? ঠিক আছে, গ্রামীণ ব্যাংক হচ্ছে ভাই আমাদের বেসিক্যালি শুরু হয়েছিল একটা পাইলট প্রকল্প হিসেবে 1976 সালের দিকে। এটা হচ্ছে যে চিটাগাংয়ের জোবরা এলাকায়, বাট ফাইনালি অফিসিয়ালি হচ্ছে 1983 সালে একটা ব্যাংক হিসেবে লিস্টেড হয়, ঠিক আছে। সো 1983 সালটা হচ্ছে যে অ্যাকুরেট আনসার। ক্লিয়ার? গ্রামীণ ব্যাংক সবাই একটু মাথায় রাখো। ওকে, এবং এবং এই ব্যাংক, এটার উদ্দেশ্যটা কি বলতো? এটার উদ্দেশ্য হচ্ছে ভাই কি ক্ষুদ্র ঋণ দেয়, তাই না? ক্ষুদ্র ঋণ, ঠিক আছে। সো এটার কারণে কিন্তু ইউসুফ সাহেব 6 সালে নোবেল পাইছিল। কি পাইছিল? এই গ্রামীণ ব্যাংকের কারণে, ঠিক আছে। কিসে নোবেল পাইছে? শান্তিতে নোবেল পাইছে এই গ্রামীণ ব্যাংকের কারণে। ক্লিয়ার? ওকে, আচ্ছা, সো গ্রামীণ ব্যাংকের এটা একটু মনে রাখো যে কত সালে প্রতিষ্ঠিত হয়েছে, বা সে হচ্ছে কত সালে নোবেলটা পাইছে, কিসের কারণে পাইছে, গ্রামীণ ব্যাংকের কারণে পাইছে, এতটুকু মনে রাখতে হবে। পাবলিক লিমিটেড কোম্পানির ক্ষেত্রে বার্ষিক সাধারণ সভার নোটিশ দিতে হয় হচ্ছে যে কবে, তাই না? ওকে, কবে দিতে হয়? কতদিন পূর্বে দিতে হয়। ওকে, তো এটা তোমরা সবাই জানো যে বার্ষিক সাধারণ সভার ক্ষেত্রে আমার 21 দিন পূর্বে কি করতে হয়? নোটিশটা দিতে হয়। ওকে, আচ্ছা ভাইয়া আবার একটু বুঝাই দেন। কোনটা বুঝাই দিব? বাঁধন? ওকে, আচ্ছা, পালন বলতেছে ভাইয়া এটা তো লাস্ট সাজেশন। তোমার লাস্ট মুহূর্তে তো ভাই লাস্ট সাজেশনের রিভিশন দেওয়া লাগবে, তুমি আর কি করবা বলো? লাস্ট সাজেশনই পড়তে হবে, হ্যাঁ, কারণ এখানে যেগুলো আছে ভাই এর বাহিরে আসলে ইম্পর্টেন্ট এমসিকিউ তেমন একটা নাই, ঠিক আছে। সো আউট অফ দ্য কনটেক্সটে তো তোমাকে ধরো, তুমি কি মনে করো যে মানে খুব কঠিন প্রশ্নই মানে কি বেস্ট সাজেশন? খুব কঠিন প্রশ্ন কি আসে? তুমি ঢাবির পরীক্ষা দিছো, বুঝতে পারছো? বুঝতে পারছো? ওকে, তাহলে বুঝতে পারছো? তাহলে আমার গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠিত হয়েছে মানে অফিসিয়ালি ইনলিস্টেড হয়েছে 1983 সালে, হ্যাঁ। আর বেসিক্যালি একটা মানে টেস্ট পারপাজে শুরু হয়েছিল 1976 সালে চট্টগ্রামের জোবরা নামক একটা এলাকাতে খুব সম্ভবত, ঠিক আছে। সো অফিসিয়ালি 1983 সালে সে শান্তিতে নোবেল পায়। 2006 সালে এই গ্রামীণ ব্যাংকের উপরে শান্তিতে নোবেল পায়। ওকে, তাহলে এটা গেল। এটা আসে, অনেকবার আসে, ঠিক আছে, অনেকবার আসছে আগে, এবারও আসার সম্ভাবনা আছে। ওকে, সো নিচের কোন দলিলের কার্যক্ষেত্রের বাইরে কোনো কাজ করলে তা ক্ষমতা বহির্ভূত কাজ হিসেবে উল্লেখ হবে? এটা তোমরা আই গেস তোমরা সবাই পারবা, ঠিক আছে। এটা একটু দেখো, নোবেল কত সালে পাইছে? নোবেল হচ্ছে যে ভাই 2006 সালে। আচ্ছা, ইসরাত জাহান শান্তা বলতে হবে নোবেল পাইছে কি আর্থসামাজিক উন্নয়নের জন্য না, উনি পাইছে শান্তিতে নোবেল,
কিসে পাইছে? শান্তিতে নোবেল। শান্তিতে কিভাবে ইয়া করছে? এই যে ক্ষুদ্র ঋণ নিয়ে উনি কাজ করে। ক্ষুদ্র ঋণ নিয়ে বেসিক্যালি কি করে? ওই যে গ্রামীণ মহিলা বা দুস্থ পিছিয়ে পড়া জনগণ জনগোষ্ঠী, হ্যাঁ, তাদেরকে সে ঋণ দিত। তো মানুষ কি হয়, যখন গরিব থাকে, যখন পেটে খাবার থাকে না, তখন কি করে? সমাজে চুরি চামারি, হ্যাঁ, অপরাধ বাইরে যায়, ঠিক আছে? তো তখন কি হয়েছে? এই যে আর্থসামাজিক যে উন্নয়ন হয়েছে, এটার কারণেই বেসিক্যালি শান্তিটা আসছে, হ্যাঁ, সমাজে, হ্যাঁ, ইনডিরেক্টলি। সো এই জন্য সে শান্তিতে নোবেল পাইছে। ক্লিয়ার? ওকে, এবার দেখো তাহলে এটা কি হবে ভাই? আমরা জানি যে প্রধান দলিল হচ্ছে কি স্মারকলিপি, বা এটাকে আমরা আরো অনেক নামে ডাকতে পারি, হচ্ছে কি সংঘ স্মারক, সংঘ স্মারক, ঠিক আছে? প্রধান দলিল, সংবিধান, ঠিক আছে? তো এর বাহিরে আসলে কোনো কাজ করলে এটা আসলে কি ক্ষমতা বহির্ভূত কাজ হিসেবে বিবেচিত হয়। আর দ্বিতীয় গুরুত্বপূর্ণ দলিল হচ্ছে পরিমাণ নিয়মাবলী। এটা তোমাদেরকে আর বলার কিছু নাই, এটা তোমরা অলরেডি জানোই। ওকে, এবার দেখো প্রাইভেট লিমিটেড কোম্পানি কোন উৎস হতে তহবিল সংগ্রহ করতে পারে না? সো প্রাইভেট লিমিটেড কোম্পানি আমরা জানি যে কি করতে পারে না, সে জনগণের কাছে কি করতে পারে না, কি শেয়ার বিক্রয় করতে পারে না। সে হচ্ছে কি করতে পারে, শেয়ার বিক্রয় কি করতে পারে? নিজেরা নিজেরা, মানে তার যে উদ্যোক্তারা থাকে তাদের কাছেই কি সে মাত্র শেয়ার বিক্রয় করে ইয়া করতে পারে। বুঝতে পারছো? ওকে, আচ্ছা এখানে দেখো স্মারকলিপি কোন দ্বারা কোম্পানির কার্যক্ষমতার সীমা নির্দেশ করে? ওকে, আচ্ছা এখানে একটা কনফিউশন আছে। দেখো এটা হচ্ছে কি, দেখো এখানে আছে শেয়ার বিক্রয়, এখানে আছে ঋণপত্র, মানে সে এই দুইটা থেকে একটা তো পারে না, কিন্তু এই শেয়ার বিক্রয় দ্বারা সে শেয়ার বিক্রি করতে পারে। শুধু কি তার যারা মালিক আছে, এই যে কি 2 থেকে 50 জন আমরা যেটাকে বলতেছি, হ্যাঁ, এই 2 থেকে 50 জন তারাই হচ্ছে কি শেয়ারটা কেনা বেচা করতে পারে না, পাবলিক শেয়ার বিক্রি করতে পারে না বেসিক্যালি। সো এখানে দুইটাই যেহেতু আছে, এই শেয়ারের মধ্যে পাবলিক, হ্যাঁ, এবং প্রাইভেট শেয়ার মানে তাদের ব্যক্তিগত শেয়ার সবগুলোই ইনক্লুডেড। সো এইটাকে আমরা স্কিপ করে যদি এই দুইটা একসাথে থাকে তাহলে ঋণপত্রটা দেওয়াটা বেশি কি জাস্টিফাইড, ঠিক আছে? আর যদি ঋণপত্র না থাকে তো এই ক্ষেত্রে আমরা শেয়ার বিক্রয় দিব। আচ্ছা, পরিমাণ নিয়মাবলী এবং পরিমাণ বন্ধের মধ্যে পার্থক্য কি? ওকে, দেখো পরিমাণ নিয়মাবলী হচ্ছে কি, পরিমাণ নিয়মাবলী হচ্ছে যে প্রতিষ্ঠানের সব থেকে কি দ্বিতীয় গুরুত্বপূর্ণ দলিল। এখানে প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ বিষয়াবলী, কার্যাবলী কিভাবে পরিচালিত হবে এইসব বিষয়াবলী লেখা থাকে, লিপিবদ্ধ থাকে। আর পরিমাণ বন্ধ হচ্ছে স্মারকলিপির সিনোনিম। কি স্মারকলিপির সিনোনিম? এখন তুমি যদি বলো, দেখো তোমার কি তোমার বাহা ভাইয়ের নাম কি? বাহাউদ্দিন হৃদয়। এখন আমি যদি বাহা বলি বা হৃদয় বলি, একই নাম, একই ব্যক্তিকে বুঝাইতেছে, ঠিক আছে? আবার যদি রাকিব বলি তখন কিন্তু আলাদা ব্যক্তিকে বুঝাইতেছে। সো বাহা বা কি তুমি হৃদয় দ্বারা একই ব্যক্তিকে বুঝাও, তাহলে কি স্মারকলিপি বা পরিমেল বন্ধ একই জিনিসকে বুঝাইতেছে, আর পরিমেল নিয়মাবলী টোটালি আরেকটা আলাদা জিনিস, লাইক রাকিব। ক্লিয়ার? ওকে, এবার আসো স্মারকলিপির কোন ধারা কোম্পানির কার্যক্ষমতার সীমা নির্দেশ করে? আচ্ছা এখানে এটা আনসারটা দেখা যেতেছে, এটা হচ্ছে কি উদ্দেশ্য ধারা। ক্লিয়ার? ওকে, অংশীদারি কারবারের নিবন্ধন কি? নিবন্ধন কি? নিবন্ধন করা কি বাধ্যতামূলক? এটা হচ্ছে কি কম্পালসারি। কম্পালসারি, বানানটা একটু ভুল গেছে, হ্যাঁ, কম্পালসারি। আর এটা হচ্ছে কি অপশনাল। সো আমরা জানি যে অংশীদারি ব্যবসায় আমার নিবন্ধন বাধ্যতামূলক না, এটা অপশনাল। হ্যাঁ, এটা আনসার কি হবে? অপশনাল। আর বাধ্যতামূলক কখন, কোথায়? কোম্পানি, কোম্পানি বা হচ্ছে সমবায় সমিতির ক্ষেত্রে বাধ্যতামূলক নিবন্ধন। ক্লিয়ার? ওকে, অংশীদার আইনে কত ধারায় নিবন্ধন পদ্ধতি সম্পর্কে বলা হয়েছে? নিবন্ধন পদ্ধতি সম্পর্কে বলা হয়েছে কত নাম্বার ধারায়? এই একটু আনসার করো সবাই, দ্রুত 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 করো। সবাই একটু দ্রুত আনসার করো। 16। ওকে, তাহলে কি অংশীদারি আইনের কত নাম্বার ধারায় নিবন্ধন পদ্ধতি সম্পর্কে বলা হয়েছে? হ্যাঁ, 58,
এক ধারা, এটা জাস্ট মুখস্থ করে ফেলবে, এটা তো আর ব্যাখ্যা করার কিছু নাই, ঠিক আছে। ওকে, এবার আসো অংশীদারি ব্যবসার মূল ভিত্তি হিসেবে কোনটি কাজ করে? নিবন্ধন ও লিখিত চুক্তি, মৌখিক চুক্তি, লিখিত চুক্তিপত্র, অনিবন্ধিত চুক্তিপত্র। এখন দেখো বলছে কি অংশীদারি ব্যবসার মূল ভিত্তি হিসেবে কাজ করে কোনটি। এখন এখানে যদি শুধু চুক্তি থাকতো, মানে এখানে চুক্তি রিলেটেড আর কোনো অপশন নাই, শুধু চুক্তি থাকলে চুক্তি হইতো, কিন্তু এখানে চুক্তি রিলেটেড সবগুলো অপশন, দ্যাট মিন্স কি চুক্তির আরো ডিটেলসে যাইতে হবে। আমরা জানি যে কি অংশীদারি ব্যবসার মূল ভিত্তি হচ্ছে কি চুক্তি, কিন্তু এখন চুক্তির অনেকগুলো ক্যাটাগরি আছে, লিখিত, মৌখিক, হ্যাঁ, লিখিত, নিবন্ধিত, অনিবন্ধিত, সবকিছু। এখন মূল ভিত্তি হিসেবে বা ডকুমেন্ট হিসেবে তুমি কোনটা ব্যবহার করতে পারবা? অবশ্যই তোমার কি হয়, চুক্তিটা যদি লিখিত থাকে ওইটা ডকুমেন্ট হিসেবে দেখাইতে কি সুবিধা, আবার ওই চুক্তিটা যদি লিখিত এবং নিবন্ধিত থাকে তাহলে ওটা আরো বেশি পারফেক্ট হয়। তো এই ক্ষেত্রে আমার কি নিবন্ধিত লিখিত চুক্তিপত্রটা বেশি গ্রহণযোগ্য, যেহেতু এখানে সবগুলো চুক্তি রিলেটেড অপশন। আর যদি শুধু চুক্তি থাকতো আর বাকিগুলো অন্য কিছু থাকতো তাহলে চুক্তি আনসার হইতো। ক্লিয়ার? ওকে, এবার আসো অংশীদারি ব্যবসায় নিবন্ধন না করার পরিণাম সম্পর্কে বলা হয়েছে 1932 সালের অংশীদারি আইনের কত নাম্বার ধারায়? বলো 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 বলো, দ্রুত দ্রুত আনসার করে ফেলো, দ্রুত আনসার করি। ওকে, অংশীদারি ব্যবসায় নিবন্ধন না করার পরিণাম সম্পর্কে বলা হয়েছে কত নাম্বার কি কত নাম্বার ধারায়, তাই না? ওকে, 69। কত নাম্বার ভাই? 69। এটা জাস্ট মুখস্থ করে ফেলবা, ঠিক আছে। তাহলে দেখো একটু আগে কি ছিল, 58 ক এক, হ্যাঁ, আর এটা হচ্ছে কি 69 বা এক সেকেন্ড। ওকে, হ্যাঁ, ঠিক হয়ে গেছে। এবার আসো, আচ্ছা, যে অংশীদার কারবারে শুধুমাত্র কি করে মূলধন যোগান দেয় কিন্তু কার্য পরিচালনায় অংশগ্রহণ নেয় না তাকে কি বলে? সক্রিয়, নিষ্ক্রিয়, আপাত দৃষ্টিতে নামমাত্র অংশীদার। তো আমরা জানি কি যারা মূলধন দেয় এবং কাজে অংশগ্রহণ করার সুযোগও থাকে কিন্তু করে না, তাদেরকে আমরা কি নিষ্ক্রিয় বা ঘুমন্ত অংশীদার বলি। কি বলি? ঘুমন্ত। ঘুমন্ত। আর সক্রিয় অংশীদার কারা? সক্রিয় অংশীদার বলতে যারা কাজে অংশগ্রহণ করে, তাদের দায় অসীম থাকে। সাধারণত আমরা অংশীদার বলতে যাদেরকে বুঝাই এটাই হচ্ছে সক্রিয় অংশীদার বা সাধারণ অংশীদার, ঠিক আছে। সাধারণ অংশীদার বা সক্রিয় অংশীদার একই কথা। আপাত দৃষ্টিতে অংশীদার কারা? যাদেরকে দেখতে আসলে অংশীদার মনে হয় কিন্তু তারা অংশীদার না, মূলত তারা হচ্ছে কি ঋণদাতা থাকে। সে হচ্ছে কি করে না, সে অংশীদার ছিল আগে, এরপরে যখন তার মূলধনটা সে অবসর গ্রহণ করে উত্তোলন না করে এটা ঋণ হিসেবে রাখে কিন্তু এটা অ্যানাউন্স করে না, দ্যাটস ওয়াই তাকে কি আপাত দৃষ্টি, তার নামমাত্র অংশীদার। তো বুঝতেই পারতেছো যে কি শুধু নামে অংশীদার থাকে। ওকে, হ্যাঁ, ওকে, কাজের গতানুগতিক পদ্ধতির পরিবর্তে বৈজ্ঞানিক পদ্ধতি ব্যবহার করতে কথাটি কে বলেছে? সো এটা তোমরা সবাই জানো যে F.W. টেইলর বা ফ্রেডরিক ডব্লিউ টেইলর। সকল কর্মচারীদের নিরপেক্ষ দৃষ্টিতে মূল্যায়ন কোন নীতির অন্তর্ভুক্ত? শৃঙ্খলা, সাম্যতা, একতা, হচ্ছে কি নিয়মানুবর্তিতা। সো সবাইকে সমান চোখে দেখা, এটা কোন নীতির মধ্যে ইনক্লুডেড? সো আমরা জানি কি সাম্যতা বা সমতা মানে কি সবাইকে সমান চোখে দেখা, তাই না? সো আমরা এই যে বৈষম্য বিরোধী যে আন্দোলন, কি বৈষম্য দূর করা, দ্যাট মিন্স সবার জন্য সমান সুযোগ রাখা। তাহলে সকল কর্মচারীদের নিরপেক্ষ দৃষ্টিতে দেখা, এটা হচ্ছে কি সাম্যতার মধ্যে ইনক্লুডেড। আর শৃঙ্খলাটা কি ভাই? শৃঙ্খলার নীতিটা হচ্ছে উপযুক্ত জিনিসকে, হ্যাঁ, উপযুক্ত জায়গায় রাখা, বা যে যে কাজে দক্ষ, হ্যাঁ, বা হচ্ছে কি প্রাতিষ্ঠানিক সবকিছুকে সুন্দরভাবে, হ্যাঁ, প্লেস করা। হ্যাঁ, কি বলে এটাকে, আরে শব্দটা সুন্দর একটা শব্দ আছে, এটা মানে আসতেছে না। সো বুঝতে পারছো আই গেস, যে মানে কি যেটা যে জায়গায় স্যুট করে ওই জায়গায় রাখা আর কি।
হ্যাঁ, এরপরে দেখো যে কি একতা মানে কি সবাই একই উদ্দেশ্যে। এই যে একতার ক্ষেত্রে একটা ইম্পর্টেন্ট ইয়ে আছে, সেটা হচ্ছে কি কি সবাই কি করবে, একত্রে থাকবে, ব্যক্তি স্বার্থ ত্যাগ করে কি করবে, বৃহত্তর স্বার্থে কাজ করবে। স্পিরিট ডি কর্পস, হ্যাঁ এটা তো হচ্ছে কি একটা ওই যে ল্যাটিনিয়া আছে না, স্পিরিট ডি কর্পস একতাই বল। সো এইটা হচ্ছে কি এটা নিয়মানুবর্তিতা মানে তো বুঝতে পারতেছো যে সময় কাজ সময় মতো করা, হ্যাঁ সবকিছু। ওকে, যোগ্য ব্যক্তিকে যোগ্য স্থান এবং সঠিক বস্তুকে সঠিক স্থানে স্থাপনের নীতিকে ব্যবস্থাপনায় কি বলা হয়? নির্দেশনার ঐক্য নীতি, শৃঙ্খলা নীতি, সাম্যের নীতি, জোড়াময় শিকল নীতি। তো এই যে একটু আগে যে আমি ওই যে বললাম যে শৃঙ্খলা নীতি কি, যে জিনিসটা যে জায়গায় স্যুট করে যোগ্য ব্যক্তিকে যোগ্য স্থানে কি রাখা, এটা হচ্ছে কি শৃঙ্খলার নীতি। আর নির্দেশনার ঐক্য নীতি মানে কি সবাই কি করবে, একই উদ্দেশ্যে কাজ করবে, সবাইকে একই ধরনের ডিরেকশন দিতে হবে যেন সবাই একই কি কাজ করে। আর জোড়াময় শিকল নীতি আর হচ্ছে কি সাম্যের নীতি। তো সাম্যের নীতি তো বললাম এই যে কি সমতা থাকবো। জোড়াময় শিকল নীতি মানে কি বলো? জোড়াময় শিকল নীতি মানে কি, যে এই যে শিকল মানে কে কার সাথে কানেক্টেড, হ্যাঁ এটা কি করবে, এইটা এখানে এক্সপ্লেন করবে। ওকে, কে কার অধীনস্থ, কে কার ঊর্ধ্বতন, এগুলো এখানে এক্সপ্লেন করা হয়। ঠিক আছে, ডুয়াল সাবঅর্ডিনেশন হচ্ছে কি কই, ডুয়াল সাবঅর্ডিনেশন বিষয়টি ব্যবস্থাপনা কোন নীতির পরিপন্থী? ওকে দেখো, এটা আনসার করো, সবাই একটু দ্রুত আনসার করো যে কি ডুয়াল সাবঅর্ডিনেশন মানে কি। ডুয়াল সাবঅর্ডিনেশনের বাংলা কি ভাই? দ্বৈত অধীনতা। কি দ্বৈত দ্বৈত অধীনতা। ডুয়াল সাবঅর্ডিনেশন মানে কি, যে একজন ব্যক্তির একাধিক বস থাকা। এটা কোন নীতির পরিপন্থী, মানে কোন নীতি বলতেছে যে একজন ব্যক্তির একাধিক বস থাকতে পারবে না, একজনই থাকতে হবে। তো এটা কি বলে? আদেশের ঐক্য নীতি। মানে কি এখানে কি বুঝায়, যে কি একজন ব্যক্তির আদেশদাতা কি হবে, একজন হবে, একাধিক বস থাকতে পারবে না। তাহলে এই আদেশের ঐক্য নীতির কি কনফ্লিক্ট হয়েছে ডুয়াল সাবঅর্ডিনেশনের সাথে? ক্লিয়ার? নিম্নের কোনটি অংশীদারি ব্যবসায়ের বৈশিষ্ট্যের মধ্যে পড়ে? আচ্ছা, অংশীদারি ব্যবসায় সসীম দায়, সসীম দায়, চিরন্তন অস্তিত্ব, বৈবাহিক একক ঝুঁকি, চুক্তিবদ্ধ সম্পর্ক। বলো কি হবে? সসীম দায় না, অংশীদারি ব্যবসায়ের অসীম দায়। চিরন্তন অস্তিত্ব থাকে না, চিরন্তন অস্তিত্ব কার থাকে ভাই? কোম্পানি ব্যবসায় থাকে। বৈবাহিক সম্পর্ক, এটা দ্বারা অংশীদারি ব্যবসা হয় না। অংশীদারি ব্যবসা শুরু হয় কিসের মাধ্যমে? আমরা একদম শুরুতে ইন্টারে পড়ছি যে অংশীদারি ব্যবসার শুরু হয় চুক্তির মাধ্যমে। কিসের মাধ্যমে? চুক্তির মাধ্যমে। তাহলে কি অংশীদারি ব্যবসার বৈশিষ্ট্য হচ্ছে কি চুক্তিবদ্ধ সম্পর্ক। ক্লিয়ার? এই যে স্পিরিট ডি কর্পস চলে আসছে। সো স্পিরিট ডি কর্পস হচ্ছে কি একটা ইংরেজি শব্দ, গ্রিক শব্দ, ল্যাটিন শব্দ, ফরাসি শব্দ। হ্যাঁ, সো কি স্পিরিট ডি কর্পস অর্থ কি বলতো? একতাই কি, ইউনিটি ইজ স্ট্রেংথ, একতাই বল। সো এটা মূলত হচ্ছে ফরাসি শব্দ, তবে ফরাসি ও ল্যাটিন থাকলে অবশ্যই কি উত্তর ফরাসি হবে। আবার যদি ফরাসি না থাকে তাহলে ওই ক্ষেত্রে হবে হচ্ছে কি আমাদের ল্যাটিন দিতে হবে আর কি, বুঝছো? মানে যদি ফরাসি এবং ল্যাটিন একসাথে থাকে ওই ক্ষেত্রে হচ্ছে আমরা কি দিব, ইয়া দিব, ফরাসি দিব। আর ফরাসি না থাকলে, ধরো ফরাসি নাই এখানে, ধরো এটা বাংলা, হ্যাঁ, তো ওই ক্ষেত্রে তুমি ল্যাটিন লাগাবা, বুঝছো? ওকে, এবার আসো যে কি ড্যাশ নীতির অর্থ হচ্ছে যে একজন অধস্তন কর্ম, একজন মাত্র বস থাকবে। তো এটা ভাই আদেশের ঐক্য নীতি একটু আগেই বুঝাই দিলাম, এটাতে আর গেজা লাভ নাই। ঠিক আছে, এরপরে দেখো বৈজ্ঞানিক ব্যবস্থাপনা উদ্ভাবন কি ধরনের বিপ্লব ছিল? মানসিক, অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক? বলো, এটা একটু আনসার করো সবাই দ্রুত। ওকে, সি। ওকে ওকে, তাহলে বৈজ্ঞানিক ব্যবস্থাপনা উদ্ভাবন কি ধরনের একটা ইয়া ছিল? হ্যাঁ, মানসিক বিপ্লব,
হ্যাঁ মানে এটা হচ্ছে কি মানে একটা অবশ্যই মিশ্র বিপ্লব ছিল সবকিছুরই সামগ্রিক কিন্তু হচ্ছে কি তাদের যে এই যে মানে উদ্ভাবন অবশ্যই এটা কি ছিল থিঙ্কিং ক্যাপাবিলিটি কারণে তাদের বুদ্ধিমত্তার কারণেই আসলে এই ঘটনাটা মেইনলি ঘটছে ঠিক আছে। আচ্ছা ব্যবস্থাপনা ইকুয়ালস টু যদি চোখ হলে সংগঠন কি হবে? সংগঠন হচ্ছে কি বাহু, এটা অনেকবার পড়াইছে অনেকবার। তাহলে কি ব্যবস্থাপনা যদি চোখের সাথে তুলনা করা হয় তাহলে সংগঠন হবে কি বাহু। ক্লিয়ার? ওকে। স্কেলার চেইন বলতে কি বোঝায়? চেইন অফ সুপিরিয়র, চেইন অফ বসেস, চেইন অফ ইনফেরিয়র, চেইন অফ সাবঅর্ডিনেটস। বলো কি হবে বলো। স্কেলার চেইন, স্কেলার চেইন বলতে কি বোঝায়? সবাই একটু দ্রুত আনসার করো। ওকে কি বলো? হ্যাঁ অধস্তম্ভের যে রেখা, মন্দিরা মন্ডল বলতেছে হ্যাঁ এগুলো তো সলভ করা শেষ। আচ্ছা তোমার কি এখনো কি কোনো কিছু পড়া বাকি আছে? বলো তোমার কি এখনো কোনো কিছু পড়া বাকি আছে? ইটস কাইন্ড অফ কি এটা একটা রিভিশন ক্লাস, এই ক্লাস অপশনাল, এটা নতুন কোনো টপিক না। তোমার ঢাবি এক্সাম গেছে, রাবি এক্সাম গেছে, এটা তো আমি অলরেডি গ্রুপে বলছি। এরপরও তোমরা অনেকে রিকোয়েস্ট করছো বিদায় হচ্ছে কি এই কোশ্চেন গুলো আবার রিভিশন দেওয়া হচ্ছে। সো এগুলা কি এর বাইরে আর আসলে কোশ্চেন নাইও ঠিক আছে। যে তোমাকে যদি ধরো জটিল কোশ্চেন করি, হ্যাঁ যদি বলি যে হচ্ছে কি ধরো যে FW টেলরের বাবার নাম কি, এই টাইপের তো কোশ্চেন আসবে না। যেগুলো তোমরা পড়ছো এগুলাই আসবে আসলে, বুঝছো? ওকে FW টেলরের প্রকাশিত প্রথম বই কোনটি? শপ ম্যানেজমেন্ট, প্রিন্সিপালস অফ সায়েন্টিফিক ম্যানেজমেন্ট, জেনারেল ইন্ডাস্ট্রিয়াল ম্যানেজমেন্ট, কোনোটি নয়। এটা বলো FW টেলরের। আচ্ছা ওকে একটু স্কিপ করব। ওকে স্কিপ করলাম, যাও দেখি যেগুলা কঠিন প্রশ্ন এগুলা। আচ্ছা অ্যাডমিনিস্ট্রেটিভ থিওরি, আচ্ছা এটা কঠিন আছে তাহলে এটা বলো। অ্যাডমিনিস্ট্রেটিভ ম্যানেজমেন্ট থিওরি এর প্রবক্তা কে? অ্যাডমিনিস্ট্রেটিভ ম্যানেজমেন্ট বলো। প্রশাসনিক ব্যবস্থাপনার কি প্রবক্তা কে? ঠিক আছে প্রশাসনিক ব্যবস্থাপনা। তো অ্যাডমিনিস্ট্রেটিভ ম্যানেজমেন্ট ইংরেজি শব্দ দেখলে হয়তো অনেকে কনফিউজ হবা। সো এটা হচ্ছে কি প্রশাসনিক, প্রশাসনিক ব্যবস্থাপনা। অ্যাডমিনিস্ট্রেশন মানে কি প্রশাসন, তাই না? প্রশাসন, তাহলে অ্যাডমিনিস্ট্রেটিভ মানে কি প্রশাসনিক। ওকে অ্যাডমিনিস্ট্রেটিভ থিওরির প্রবক্তা কে ভাই বলো। হেনরি ফেল। মৃত্যু কত বছর পর মারা যায়? এটা একটা বোগাস কোশ্চেন, এটা আসবে না ঠিক আছে। কোনটি পরিকল্পনা প্রণয়নের প্রথম ধাপ নয়? আচ্ছা পরিকল্পনা প্রণয়নের প্রথম ধাপ নয়, হ্যাঁ বলছে কি কি কর্মী নির্বাচন তো ভাই পরিকল্পনার আন্ডারেই আসলে পড়ে না। তো এটা তোমরা পারবা। পদ্মা সেতু কোন ধরনের পরিকল্পনার মধ্যে পড়ে? পদ্মা সেতু ভাই একাত্মকের মধ্যে পড়ে, কারণ পদ্মা সেতুর ডিজাইন দিয়ে তুমি কি মেঘনা সেতু করতে পারবা না, এটা তুমি পারবা। আচ্ছা আমি তাহলে তোমাদের জন্য কঠিন কঠিন প্রশ্ন কোথায়, হ্যাঁ এন্ড এগুলো হচ্ছে কি এগুলো হচ্ছে বেসিক্যালি ইম্পর্টেন্ট প্রশ্ন এবং তোমার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যে কোশ্চেন গুলো আসছে এগুলো একটা সংমিশ্রণ, একটা হচ্ছে কি কোশ্চেন প্রণালী করা হয়েছে। এখন আসেই তোমার সহজ প্রশ্ন, কঠিন প্রশ্ন করে কি করবো, বুঝছো? এটা হচ্ছে যে বাস্তবতা। আচ্ছা কুমিল্লা অনুষদের জন্য যে ডিজাইন, এটা তো ঢাকা ইউনিভার্সিটির জন্য ব্যবহার করা যাবে না, এটাও একার্থক। হ্যাঁ সো এটা আসলে দেখায় তোমার লাভ নাই। এরপরে দেখো বাজার বিভক্তিকরণের উদ্দেশ্য কি? বাজার বিভক্তিকরণের উদ্দেশ্য হচ্ছে কি, হ্যাঁ টার্গেট মার্কেট, লক্ষ্য বাজার নির্ধারণ মানে কি টার্গেট মার্কেট নির্ধারণ করা, ঠিক আছে। এটা আসলে মার্কেটিং এর সাথে বেশি রিলেটেবল। কর্মসংস্থান ব্যাংক কোন ধরনের প্রতিষ্ঠান? কর্মসংস্থান ব্যাংক বিশেষায়িত প্রতিষ্ঠান। এটা এটা তখন যখন আসছিল প্রশ্নটা তখন এটা মনে নতুন একটা ইয়া ছিল বা এটার একটা ট্রেন্ড ছিল, বিদে এটা আসছে। তো এখন যেহেতু তোমার গ্রামীণ ব্যাংক বেশি রিলেটেবল, যেহেতু ইউসুফ সরকার আছে, সো ওই ইনফরমেশন গুলো একটু আমাদের জানা লাগবে, ঠিক আছে।
ব্যবস্থাপনা শাস্ত্রে হেনরি ফেল প্রদত্ত মূলনীতি 14টা, এটা তোমরা সবাই পারো। কর্তৃত্ব, আচ্ছা হেনরি ফেল 14টা নীতি দিছে, এটা আমি তোমাদেরকে আর পড়াবো না, এটা অলরেডি তোমরা জানো। ব্যবস্থাপনার প্রথম মৌলিক কাজ কোনটি? সো ব্যবস্থাপনার যে মৌলিক কাজগুলা এগুলো হচ্ছে কি পজ এমসিসি, তাই না? পজ এমসিসি, এটা মনে রেখো। তো ব্যবস্থাপনার প্রথম মানে মোট মৌলিক কাজগুলো আর কি, মৌলিক কাজগুলো হচ্ছে এটা। সো শুরু হয় প্ল্যানিং দিয়ে, ঠিক আছে, শেষ হয় কি দিয়ে? নিয়ন্ত্রণ দিয়ে। নিয়ন্ত্রণ পরবর্তী কাজ কি? নিয়ন্ত্রণ পরবর্তী কাজ হচ্ছে আবার পরিকল্পনা, এটা তো জানো সবাই, ক্লিয়ার? ওকে, সমবায় সংগঠনের মূল মন্ত্র কোনটি? আচ্ছা, সমবায় সংগঠনের মূল মন্ত্র কি ভাই? যে বৃহদায়তন উৎপাদন, ন্যায্য মূল্যে পণ্যভোগ, সুষম একতায় বল। একতায় বল, তারা কি করে? তারা হচ্ছে কি পারস্পরিক কি হেল্প করার উদ্দেশ্যে সমবায় সমিতি গড়ে তোলে, সমমনা মানুষজন। সো পৃথিবীর সর্বপ্রথম হচ্ছে কি সমবায় সমিতি হচ্ছে কি রসডেল নামক সমবায় সমিতি। হ্যাঁ, সো ওইটা কি ওই 28 স্টার্লিং নিয়ে হচ্ছে কি ওই ওরা শুরু করছিল, ঠিক আছে, 28 স্টার্লিং পাউন্ড নিয়ে। ওকে, মুদ্রাস্ফীতি কোন পরিবেশের অন্তর্ভুক্ত? এটা বলো দেখি, এটা একটু তুমি দেখি পারো কিনা, এটা বলো যে মুদ্রাস্ফীতি কোন পরিবেশের অন্তর্ভুক্ত? সবাই একটু দ্রুত আনসার করো যে মুদ্রাস্ফীতি কোন পরিবেশে অন্তর্ভুক্ত। স্যার ভাই টাকা পয়সা রিলেটেড যা কিছু সবকিছু অর্থনীতির মধ্যে পড়বে। মাথা পিছু আয়, জাতীয় আয়, ব্যাংক, হ্যাঁ এগুলো সবকিছু কি হবে? ধরো তোমাকে বললো যে কি বাংলাদেশকে হচ্ছে কি আইএমএফ থেকে ঋণ দিবে, তাহলে এটা কোন পরিবেশে অন্তর্ভুক্ত? হ্যাঁ, আইএমএফ এটা কি মানে ধরো অর্থনীতি রিলেটেড হতে পারে। হ্যাঁ, ওকে। আবার যদি বাণিজ্যিক চুক্তি বা হচ্ছে আন্তর্জাতিক চুক্তি হয় ওই ক্ষেত্রে আবার ওইটা ইয়াতে চলে যেতে পারে। ওকে, চেকের আধুনিক সংস্করণকে কি বলে? আচ্ছা, কি এমআইসিআর, এগুলা মুখস্থ করবা, মানে এটা তো আর মুখস্থ করার কিছু নেই, এগুলা অলরেডি জানো। হ্যাঁ, অনেকবার প্র্যাকটিস করা হয়েছে। এডওয়ার্ড লয়েড কি কারণে বিখ্যাত? হচ্ছে কি বীমা ব্যবসা অবদান রাখার জন্য। এডওয়ার্ড লয়েড প্রথম প্রথম কি নৌ বিমার মাধ্যমে প্রচলন হয়, তাই না? তো বিমাটা কিন্তু দেখো ম্যানেজমেন্টে 35টা কোশ্চেন করে, 35 মার্কস। তো এখানে কিছু দুই একটা মার্কেটিং থেকে প্রশ্ন করবে, দুই একটা বিমা বা মানে কমন ফাইন্যান্সিং জিনিস থেকে প্রশ্ন করবে। তো এই তাহলে কি এডওয়ার্ড লয়েড হচ্ছে কি ভাই ওই যে নৌ বিমার সাথে সম্পর্কিত। হ্যাঁ, ওকে। প্রেষণার মূল ভিত্তি কি? প্রেষণার মূল ভিত্তি হচ্ছে কি ভাই, এটা দেখো, এটা প্রেষণার মূল ভিত্তি, এটা কিন্তু ইম্পর্টেন্ট। সো প্রেষণা কোত্থেকে সৃষ্টি হয়, কখন সৃষ্টি হয়? আমাদের মধ্যে যখন কোনো কিছুর কি চাহিদা থাকে তখনই আমাদের কি প্রেষণার প্রয়োজন হয়, ঠিক আছে? আচ্ছা, এটা 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 আনসার করো তো, এটা দেখে পারো কিনা। সমবায় সমিতির গঠনতন্ত্রকে কি বলা হয়? সংঘ স্মারক, আইন, বিবরণপত্র, সংঘবিধি, উপবিধি, বলো। এটা আনসার করো, এটা আনসার করো। তোমরা এভাবে আনসার করো, ধরো যে 45 করতে, সো 45 এরটা আনসার করো। হ্যাঁ, কারণ আমি যেহেতু স্কিপ করে র্যান্ডম কোশ্চেন তোমাদের ধরবো, দ্যাটস ওয়াই, ঠিক আছে? সবাই একটু দ্রুত দ্রুত রেসপন্স করবা, কারণ আমি মানে আসলে বেশিক্ষণ আর তোমাদের বেশি সময় নিতে চাই না আর কি, বুঝছো? ওকে, আটকে গেলাম নাকি? না, আটকাই নেই। ওকে, সো সমবায়ের গঠনতন্ত্রে কি বলা হয় ভাই? উপবিধি বলা হয়। কি বলা হয়? উপবিধি। এইটা হচ্ছে যে ওই যে কোম্পানি সংগঠনের যেটা স্মারকলিপি, মূল দলিল বলি, সো সমবায় সমিতির ক্ষেত্রে এইটা হচ্ছে কি স্মারকলিপির মতো মূল দলিল বা সংবিধান, ঠিক আছে? উপবিধি। কোন প্রকার চেকের টাকা প্রাপকের ব্যাংক হিসাবের মাধ্যমে সংগ্রহ করা হয়? বলো। প্রাপকের ব্যাংক হিসাবের মাধ্যমে মানে কোন চেকের টাকা হচ্ছে কি আমার অন্য আরেকটা ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে তোমার কি করতে হবে? টাকাটা নিতে হবে। এটা হচ্ছে কি দাগ কাটা চেক, মানে ওই যে চেকের কর্নারে দুইটা দাগ থাকে, ঠিক আছে? দাগ কাটা চেক, ক্লিয়ার? এটা অনেকটা ফাইন্যান্সের সাথে, ওই যে বললাম না, এগুলো কিন্তু আসছে তোমার
হচ্ছে বিশ্ববিদ্যালয়গুলোতে প্রশ্ন। প্রকল্প বাস্তবায়নের জন্য কোন ধরনের সংগঠন কাঠামো ব্যবহৃত হয়? প্রকল্প বাস্তবায়নের জন্য কোন ধরনের সংগঠন কাঠামো ব্যবহৃত হয়ে থাকে? পণ্যভিত্তিক, উপদেষ্টা ভিত্তিক, সরলরৈখিক, কার্যভিত্তিক? বলো, দ্রুত আনসার করো। সবাই সবাই একটু দ্রুত আনসার করি। ওকে, আচ্ছা, একটু ওকে, কইছিলাম। আচ্ছা, প্রকল্প বাস্তবায়নের জন্য কোন ধরনের সংগঠন ব্যবহৃত হয়ে থাকে? হ্যাঁ, সো হচ্ছে ম্যাট্রিক সংগঠন। তো ম্যাট্রিক সংগঠন হচ্ছে কি সর্বাধুনিক হচ্ছে কি সংগঠন পদ্ধতি। তো ওখানে কি থাকে, দুইটা সংগঠন থাকে, কি একাধিক সংগঠন থাকে। হ্যাঁ, তো এখানে কি থাকে, দ্রব্য দ্রব্য এবং হচ্ছে কি কার্যভিত্তিক সংগঠনের মিশ্রণ থাকে। ঠিক আছে, কার্যভিত্তিক। তো এই দুইটার মিশ্রণে এটা এমসিকিউ আসে যে নিচের কোন দুইটা বা কোন দুইটার মিশেলে হ্যাঁ হচ্ছে কি ম্যাট্রিক সংগঠন গঠিত হয়ে থাকে? এটা হচ্ছে কি দ্রব্য ও কার্যভিত্তিক। এখানে এই যে আছে, এখানে দেওয়া আছে। হ্যাঁ, তো এটা আই গেস তোমরা পারবা। ওকে, টেলর বৈজ্ঞানিক ব্যবস্থা জনক হলো বৈজ্ঞানিক ব্যবস্থা দাদাকে, এটা আসবে না। দীর্ঘকালের সকল খরচ হচ্ছে স্থায়ী খরচ, এটা তো তোমরা সবাই জানো। মুনাফা অর্জনের উদ্দেশ্যে পণ্য বা সেবা আদান প্রদান সর্বপ্রকার মানবীয় কার্যাবলীকে কি বলে? ব্যবসায়, শিল্প, বাণিজ্য, সেবা। তো মুনাফা অর্জনের উদ্দেশ্য পণ্য বা সেবা আদান প্রদান সংক্রান্ত সর্বপ্রকার মানবীয় কার্যাবলীকে আমরা কি বলতে পারি? ব্যবসা বলতে পারি। এটা ইম্পর্টেন্ট না? আচ্ছা, বাংলাদেশের যৌথ মূলধনী বা কোম্পানি আইন কত সালের দ্বারা পরিচালিত? এটা হচ্ছে 1994 সালের কোম্পানি আইন দ্বারা পরিচালিত। কাদের চেক অঙ্কনে বৈধ অধিকার আছে? হ্যাঁ, এটা আনসার করো, এটা আনসার করো, এটা কঠিন আছে। আচ্ছা, আজান দিয়ে দিছে। ওকে, তাহলে হচ্ছে কি এখন তোমাদের ব্রেক, ক্লাস শুরু, ক্লাস শুরু হচ্ছে কি আমরা 7টা দেই নাকি? 7টার ভিতরে তো নামাজ টামাজ শেষ হয়ে যাবে। ওকে, সো এখন বিরতি। ঠিক আছে, বিরতি। ওকে।